হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এসআরএম একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইতিহাসের দ্বিতীয় ক্লাস করাবো তোমাদেরকে। আজকে আমার বিষয় হলো বৈদিক সভ্যতা নিয়ে। আগের ক্লাসে আমি তোমাদেরকে সিন্ধু সভ্যতার আলোচনা করেছি এবং প্রশ্ন উত্তর করেছি। যারা আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নেবে। তাহলে চলো শুরু করা যাক বৈদিক সভ্যতা নিয়ে। আমরা প্রথমে জানবো এই বৈদিক সভ্যতার সূচনা পর্ব। এই বৈদিক সভ্যতাটি কখন গড়ে উঠল। বলছে সিন্ধু সভ্যতার ধ্বংসের পর ভারতে যে সভ্যতার উদ্ভব হয় তার নামই হলো বৈদিক সভ্যতা। তাহলে কাল যেহেতু আমরা সিন্ধু সভ্যতা পড়েছি, তাই সিন্ধু সভ্যতার পরের পিরিয়ডটা শুরু হচ্ছে বৈদিক সভ্যতা। মানে সিন্ধু সভ্যতা ধ্বংসের পরে বৈদিক সভ্যতার সূচনা ঘটছে। এবার চলো দেখে নিই। বলছে বৈদিক সভ্যতা হলো ভারতের ইতিহাসের প্রাচীনতম একটি সভ্যতা, যার ভিত্তি ছিল বেতের উপরে। তাহলে বৈদিক সভ্যতার ভিত্তি কি ছিল না, বেতের উপরে। এবার একটা প্রশ্ন, এই সভ্যতাটির নাম বৈদিক সভ্যতা কেন হলো? আসলে বৈদিক সভ্যতার সময়ে বেদ রচিত হয়েছিল, যার কারণে এই সভ্যতাটির নাম বৈদিক সভ্যতা বলা হয়। এবারে এই বেদ শব্দের অর্থ কি না, জ্ঞান বা বিদ্যা। তাহলে এই বেদ কারা রচনা করেছিল? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। বেদ কারা রচনা করেছিল? না, বেদ রচনা করেছিল আর্যরা। এবারে এই আর্যদের সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। এই আর্যরা বলছে এই সভ্যতার সূচনা পর্বে খ্রিস্টপূর্বাব্দের 15 সালে, যখন আর্য জাতি উত্তর পশ্চিমে ভারতে প্রবেশ করে। আর্য জাতিরা কোথা থেকে ভারতে প্রবেশ করে না, উত্তর পশ্চিমে বা মধ্য এশিয়া থেকে ভারতে প্রবেশ করে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর্য জাতিরা কোন দিক থেকে ভারতে প্রবেশ করে? তখন হবে উত্তর পশ্চিম থেকে। আর আর্য জাতিরা উত্তর পশ্চিমে ভারতে প্রবেশ করে এবং কিছু কিছু সময় বলা হয় যে মধ্য এশিয়া থেকেও তারা এসেছিল। এবং তারা কোথায় উঠে আসলো? তারা সপ্তসিন্ধু অঞ্চলে তাদের বসতি স্থাপন করলো। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আর্য শব্দের অর্থ কী। এটা বহু পরীক্ষা এসেছে, তাই তোমাদেরকে বলে রাখি। আর্য শব্দের অর্থ হলো সৎ বংশজাত বা অভিজাত মানুষ। এটা মনে রাখবে, আর্য শব্দের অর্থ হলো সৎ বংশজাত বা অভিজাত মানুষ। তাহলে আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলে আনুমানিক 1500 সালে এই সভ্যতার সূচনা করে। এখান থেকে আমরা এই বৈদিক সভ্যতা থেকে আমরা ভারতীয় ধর্ম, সমাজ ও সংস্কৃতির প্রকৃত সূচনা পাই। নেক্সট যাই। দেখো এবারে বৈদিক সভ্যতার সময়কাল বা বিভাজন। বৈদিক সভ্যতার সময়কালকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রারম্ভিক বৈদিক যুগ, আর একটা হলো পরবর্তী বৈদিক যুগ। এবার আমরা দেখব প্রারম্ভিক বৈদিক যুগের পিরিয়ডটা কখন থেকে শুরু হচ্ছে না, আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ 1500 থেকে 1000। এটা হলো প্রারম্ভিক বৈদিক যুগ। এবং এর পরেই আসছে পরবর্তী বৈদিক যুগ, সেটা হলো আনুমানিক 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এবার বলছে এই প্রারম্ভিক যুগের সমাজটা কেমন ছিল না, এই প্রারম্ভিক যুগে সমাজ ছিল সরল ও গোষ্ঠী ভিত্তিক। তখনকার মানুষ দলবদ্ধভাবে থাকতো। আর পরবর্তী যুগে গড়ে ওঠে রাজস্ব, ধর্মীয় আচারবিধি ও বর্ণ ব্যবস্থা। নেক্সট যাই। এবারে বৈদিক সভ্যতা যেহেতু বলেছি, এখানে এই সভ্যতাতে বেদ রচিত হয়েছিল। এবারে আমরা সেই বেদ সম্বন্ধে জানব। আমরা জানি বেদ হলো 4টি। বেদ কয়টি না, বেদ হলো 4টি। কি কি? ঋগ্বেদ, সামবেদ, ঋজুবেদ, অথর্ববেদ। আবার এই 4টি বেদকে 4 ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটি বেদের আবার 4টি করে ভাগ আছে। তাহলে আমরা এখন এখান থেকে এই বেদ সম্বন্ধে একটু জানব। যে ঋগ্বেদ, এই ঋগ্বেদের মধ্যে কি বলা হয়, ঋগ্বেদের মধ্যে আসলে কি থাকে। আগেই বলি ঋগ্বেদ হলো প্রাচীনতম বেদ। তাহলে প্রশ্ন আসে প্রাচীনতম বেদ কোনটি হবে না, প্রাচীনতম বেদ হবে ঋগ্বেদ। এই ঋগ্বেদের মূল বিষয়বস্তু কি? এতে দেবতাদের সৎ বা গোত্র লেখা আছে। বিভিন্ন দেবতাদের সত্য এতে লেখা আছে। এরপরে যেটা আসছে সেটা হলো সামবেদ। সামবেদ থেকে আমরা মূলত কি জানতে পারি? সামবেদ থেকে বিভিন্ন ধরনের সঙ্গীত, গানের সুর বা স্রোতের সংকলন। এরপরে হলো ঋজুবেদ। ঋজুবেদের মধ্যে মূলত যজ্ঞের নিয়ম, নানা ধরনের যে বৈদিক সভ্যতায় যে যজ্ঞগুলো হতো সেই যজ্ঞগুলোর নিয়ম ও পদ্ধতি বর্ণনা করা হয়েছে। এবার আসছি অথর্ববেদ। বৈদিক সভ্যতার চিকিৎসা, জাদুবিদ্যা ও গৃহস্থ জীবনের বিষয়বস্তু এই অথর্ববেদের মধ্যে থেকে আমরা জানতে পারি। নেক্সট যাই। এবারে অর্থনীতি ও জীবিকা। তাহলে বৈদিক সভ্যতার অর্থনীতি বা জীবিকা কী ছিল?
দেখো, বৈদিক সভ্যতা যেহেতু দুটি পিরিয়ডে ভাগ করা হয়েছে, তাই আমরা প্রথমে জানব প্রারম্ভিক বৈদিক যুগের প্রধান জীবিকা কী ছিল। না, প্রারম্ভিক বৈদিক যুগের প্রধান জীবিকা ছিল পশুপালন। তখনকার সময়ে পশুপালনই ছিল তাদের প্রধান জীবিকা, এবং পশুদের মধ্যে তারা গরুই ছিল তাদের প্রধান সম্পদের প্রতীক। এমনকি গো শব্দ থেকে গোত্র শব্দেরও উৎপত্তি হয়েছে। তাহলে প্রারম্ভিক বৈদিক যুগে আমরা কি দেখতে পাচ্ছি, তখন তারা তাদের তাদের প্রধান জীবিকা ছিল পশুপালন, এবং তারা গরুকে বিশাল প্রাধান্য দিত। এরপরে আসছি আমরা পরবর্তী বৈদিক যুগে। তাহলে পরবর্তী যুগে আমরা কি দেখতে পাচ্ছি, না কৃষি, বাণিজ্য ও হস্তশিল্পের বিকাশ এখানে কিছুটা ঘটছে। তাহলে প্রথম যুগে তারা পশুপালন করছে, এবং পরবর্তী বৈদিক যুগে তারা কৃষি, বাণিজ্য ও হস্তশিল্পর বিকাশ তারা ঘটাচ্ছে। এবার দেখো, এবার কি বলছে এখানটায়, বৈদিক যুগের মানুষরা লোহার অস্ত্র ও যন্ত্রপাতির ব্যবহার করতে শুরু করে, যা উৎপাদন বাড়ায়। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। কেন বলছি, কারণ আমরা আগের ক্লাসে জেনেছিলাম, যখন সিন্ধু সভ্যতা তোমাদেরকে পড়াই, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে সিন্ধু সভ্যতার মানুষরা কিন্তু লোহার ব্যবহার জানতো না। কিন্তু এবার আমরা যখন বৈদিক সভ্যতা পড়ছি, তখন আমরা জানতে পারছি যে বৈদিক সভ্যতার মানুষরা লোহার ব্যবহার জানতো, এবং তারা লোহা দিয়ে এই ধাতুটিকে ব্যবহার করে তারা নানা রকম যন্ত্রপাতি, অস্ত্র বানিয়েছিল, যা তাদের কাজকে আরও সুবিধা করেছিল। তাহলে বৈদিক যুগের অর্থনীতি ছিল প্রকৃতি নির্ভর ও পরিশ্রম ভিত্তিক। এই বৈদিক যুগটা কিন্তু ছিল গ্রামীণ গ্রামীণ সভ্যতা। এই বৈদিক যুগটা পুরোপুরি গ্রামীণ সভ্যতা। আর আমরা সিন্ধু সভ্যতা যখন পড়েছিলাম, তখন জানতাম যে সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক একটি সভ্যতা। তাই গ্রামীণ সভ্যতায় অর্থনীতি কিসের উপর নির্ভর করছে, না প্রকৃতির উপরে ও পরিশ্রম ভিত্তিক। তারা যতটা পরিশ্রম করতো, তাদের জীবিকা ততটা আর উন্নত হতো। এখান থেকে এটুকু নিশ্চয়ই ক্লিয়ার। পরের অধ্যায়ে যাই। এবারে আসি সমাজ ব্যবস্থা। বৈদিক যুগের সমাজ ব্যবস্থা বলতে আমরা কি জানি? বৈদিক যুগের সমাজ ছিল পিতৃতান্ত্রিক, মানে পিতাই ছিল সেখানে প্রধান। পরিবার ছিল সমাজের মূল একক, এবং কুলপতি ছিলেন পরিবারের প্রধান। তাহলে পরিবারের যে প্রধান, তাকে বলা হতো কুলপতি। এবারে সেই সমাজে 4টি বর্ণে বিভক্ত ছিল। আমরা 4টি বর্ণ জানি কি কি। 4টি বর্ণ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে 4টি বর্ণ, যে বৈদিক সভ্যতা 4টি বর্ণের কথা বলা হয়েছে, সেই 4টি বর্ণ কি, না ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে ব্রাহ্মণদের কি কাজ ছিল সেই সমাজ ব্যবস্থার মধ্যে? ব্রাহ্মণদের কাজ ছিল পুরোহিত ও শিক্ষক। তারা শিক্ষাদান করতো এবং পুরোহিত পুজো অর্চনা করতো। এরপরে ক্ষত্রিয়রা কি করতো, না এরা যুদ্ধ করতো এবং শাসক দলের প্রতিনিধি করতো, দেশটাকে শাসন করতো। এরপরে আসছে বৈশ্যরা কি করতো, না কৃষক ছিল। তারা কৃষিকাজ করতো। তার পাশাপাশি কিছু বৈশ্য ব্যবসা বাণিজ্য করতো। এরপরে যে 4 নম্বর বর্ণ শূদ্ররা কি করতো, এই 3 শ্রেণীর মানুষকে, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3 শ্রেণীর মানুষদেরকে এরা সেবা করতো, বা এদের দাসী ছিল এরা। তাই বলা হচ্ছে এরা ছিল সেবক বা শ্রমজীবী শ্রেণী। তাহলে এই 3 শ্রেণীর মানুষদের কাজ করতো কারা, না এই শূদ্ররা। তাহলে এইটাই ছিল বৈদিক সমাজ ব্যবস্থা। তাহলে মনে রাখবে, বৈদিক সমাজ ব্যবস্থা ছিল পিতৃতান্ত্রিক। আর বৈদিক সমাজ ব্যবস্থার প্রধানকে বলা হতো কুলপতি। নেক্সট যাই। এবার খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, বৈদিক সভ্যতার ধর্ম ও দেবতা। আমরা জানি বৈদিক সভ্যতার অনেকগুলো দেবতাকে তারা মানত, তাদের মধ্যে অনেকগুলো দেবতা পুজো তারা করত। তাই বলছে বৈদিক ধর্ম ছিল প্রকৃতি পূজা ভিত্তিক। তার মানে এই যে বৈদিক সভ্যতা যেটা আর্যরা প্রতিষ্ঠা করে, আর্যরা বৃষ্টি, চন্দ্র, সূর্য ও সমুদ্র, পাহাড় পর্বতের পূজা করত। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম, বৈদিক সভ্যতায় যে আর্যরা, তারা বৃষ্টি, চন্দ্র, সূর্য, সমুদ্র ও পাহাড় পর্বতের পুজো করত। তাই বলা হচ্ছে বৈদিক ধর্মই ছিল প্রকৃতি পূজা ভিত্তিক। তাহলে তারা কি কি পূজা করতো দেখো, বলছে সূর্য, অগ্নি, বরুণ, বায়ু, ইন্দ্র প্রভৃতি দেবতাদের পুজো করতো। তাহলে তাদের মধ্যে প্রধান প্রধান যে দেবতাগুলো ছিল, সেই দেবতাগুলি কে এরা, না সূর্য, অগ্নি, বরুণ, বায়ু, ইন্দ্র প্রভৃতি দেবতাদের তারা পুজো করত। এবার প্রত্যেকটি দেবতাদের আলাদা আলাদা কাজ ছিল। প্রত্যেকটি দেবতারকে তারা আলাদা আলাদাভাবে পুজো করতো। প্রত্যেকটি দেবতারই ভাগ ছিল। যেমন তাদের মধ্যে প্রধান দেবতা বলা হয় ইন্দ্রকে। তাহলে বৈদিক সভ্যতার প্রধান দেবতাই ছিল কে, না ইন্দ্র। তাহলে ইন্দ্রকে তারা কী হিসাবে পুজো করতো, তারা ইন্দ্রকে বলতো যুদ্ধ বা বৃষ্টির দেবতা।
তাহলে এটা মনে রাখবে, তারা বলতো ইন্দ্রকে যুদ্ধ বা বৃষ্টির দেবতা। এবার ইন্দ্রের পরের স্থানই হলো অগ্নিদেবের। তাহলে ইন্দ্রের পরের স্থান হলো কোন দেবতার? না অগ্নি। অগ্নি কিসের পরে ছিল? না অগ্নি ছিল ও আগুনের দেবতা ও মানুষের মধ্যস্থ ধূত। এরপরে আসি বরুণ। এই বরুণ ছিল জলের দেবতা ও পাপ পুণ্যের ধারক। তাহলে বরুণ কিসের দেবতা ছিল? না জলের দেবতা এবং পাপ পুণ্যের ধারক। এরপরেই আসে সোম। সোম হলো যজ্ঞের দেবতা। যজ্ঞের দেবতা ছাড়াও সোমকে আমরা আর একটা দেবতা হিসাবেও চিনি, সেটা হলো সোম হলো বৃক্ষেরও দেবতা। তাহলে তোমরা এখানে মনে রাখবে, সোম হলো যজ্ঞেরও দেবতা এবং বৃক্ষেরও দেবতা, আর বরুণ জলেরও দেবতা এবং পাপ পুণ্যের ধারক। এটাও তোমরা মনে রাখবে। এরপরে আরও অনেকগুলো দেবতার নাম এখানে উঠে এসেছে। যেমন বলা যায়, যেমন উষা ছিল, উষা, তারপরে সাবিত্রী, সরস্বতী ইত্যাদি দেবী তারা পুজো করতো। এবার উষার বর্ণনা আমি এখানে দিয়েছি। উষা ছিল তাদের প্রভাতের দেবী। উষাকে তারা প্রভাতের দেবী হিসেবে পুজো করতো। তাহলে ধর্ম ও দেবতা থেকে তোমাদেরকে এখান থেকে কিন্তু মনে রাখতে হবে যে ইন্দ্র, অগ্নি, বরুণ, সোম, উষা এই দেবতাগুলি প্রত্যেকটা যেহেতু আলাদা আলাদা ভাগ আছে, তো এরা কোন কোন বিষয়ে কিসের দেবতা সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানের প্রধান, তাহলে ধর্ম বা দেবতাদের মধ্যে প্রধান ছিল ইন্দ্র। মনে রাখবে ইন্দ্র ছিল তাদের প্রধান দেবতা। নেক্সট যাই। এবারে আসে বৈদিক সমাজের শিক্ষা ব্যবস্থা। না শিক্ষার মূল কেন্দ্রই ছিল গুরুকুল, মানে গুরুর গৃহে শিষ্যদেরকে শিক্ষা লাভ করতে হতো। ছাত্ররা গুরুর আশ্রম থেকে শিক্ষা গ্রহণ করত এবং আত্মনিয়ন্ত্রণ ও চরিত্র গঠনে শিক্ষা পেত। তাহলে তখনকার সময় কী শিক্ষা ব্যবস্থা, কী শিক্ষা দেওয়া হতো তাদেরকে? না আত্মনিয়ন্ত্রণ ও চরিত্র গঠনের শিক্ষা তাদেরকে দিতে হতো। তাদের শিক্ষার ব্যবস্থাটাই ছিল কিন্তু মৌখিক, মানে গুরুর মুখোমুখি শুনে তাদের বেদের জ্ঞান সংরক্ষণ করা হতো, মুখস্থ করে বা বেদ জ্ঞান সংরক্ষণ করা হতো। তাহলে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার মূলই ছিল শুনে শুনে বেদ মুখস্থ করতে হতো। তাই বলছে বৈদিক সভ্যতার শিক্ষার লক্ষ্যই ছিল সত্য অনুসন্ধান ও নৈতিকতা ও আত্মজ্ঞান। এরপরে আসি, এবার আমি তোমাদের বৈদিক সভ্যতা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করবো, যেগুলো বহুবার পরীক্ষা এসেছে এবং আপার প্রাইমারি টেটের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। বলছে 1 নম্বর প্রশ্ন বলছে বৈদিক সভ্যতার মূল ভিত্তি কোন ধর্মগ্রন্থের উপরে প্রতিষ্ঠিত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। একটু আগে তোমাদেরকে আলোচনা করেছি যে বৈদিক সভ্যতার মূল ভিত্তি কোন ধর্মগ্রন্থের উপর প্রতিষ্ঠিত। অপশানে কি কি বলছে দেখো। এ বলছে উপনিষদ, বি হলো বেদ, সি পুরাণ, ডি মহাভারত। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? না 1 দাগের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বেদ। বেদ হলো বৈদিক সভ্যতার মূল ধর্মগ্রন্থ। এবার দেখো বেদ মানে কি? না জ্ঞান। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। বৈদিক সভ্যতার এই বেদের উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল। আগেই বলেছি এই বৈদিক সভ্যতার নামকরণ হয়েছে বেদ থেকে। তাই বলছে বেদের জীবনের সব দিক, যেমন ধর্ম, সমাজ, শিক্ষা, নৈতিকতা সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে আমরা এই বেদ থেকে এখন ভারতের সমাজেও ভারতীয়রা ধর্ম, সমাজ, শিক্ষা, নৈতিকতা আমরা এই বেদ থেকে কিছুটা হলেও পাই। দ্বিতীয় প্রশ্ন যাই। বৈদিক সভ্যতার সূচনা হয় কোন জাতির আগমনের পর? ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বৈদিক সভ্যতার সূচনা হয় কোন জাতির আগমনের পর? অপশান এতে বলছে দ্রাবিড়, বি আর্য, সি মগধ, ডি শক্য। তাহলে বৈদিক সভ্যতার সূচনা হয় কোন জাতির আগমনের পর? তোমাদেরকে আমি আলোচনা করেই বলে দিয়েছি। তাহলে 2 থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি আর্য। তাহলে 2 থেকে সঠিক উত্তর হলো আর্যরা। তাহলে আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতে এসে প্রথম পাঞ্জাবি অঞ্চলে বসবাস শুরু করে। তাদের ভাষা ও সংস্কৃতি বৈদিক সভ্যতার সূচনা ঘটায়। তাহলে বলেছি বেদ যেহেতু আর্যরাই, বেদের ষষ্ঠটাই হলো আর্যরা। তাদের ভাষা ও সংস্কৃতি বৈদিক সভ্যতার সূচনা ঘটিয়েছিল। নেক্সট প্রশ্ন যাই। বৈদিক যুগের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কোনটি?
দেখো অপশান এতে বলছে যজ্ঞ, বি হলো পূজা, সি হলো আরতি, ডি হলো উপনয়ন। তাহলে বৈদিক যুগের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কোনটি ছিল? না, এই 3 থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে যজ্ঞ। তাই বলেছি বৈদিক সভ্যতার নানা রকম যজ্ঞর আলোচনা পাওয়া যায়। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টটা কি বলছে, যজ্ঞ ছিল দেবতাদের সন্তুষ্ট করার প্রধান উপায়। তাহলে যজ্ঞর মাধ্যমে তারা দেবতাদেরকে সন্তুষ্ট করতো। বলছি অগ্নি দেবতাকে ও মানুষের মধ্যস্থ ধূত হিসেবে ধরা হতো, যার মাধ্যমে অর্ঘ্য পৌঁছাতো দেবতাদের কাছে। এরপরে নেক্সট প্রশ্নে যাই। বৈদিক সমাজে সভা ও সমিতি বলতে কি বোঝো? বৈদিক সমাজে যে সভা সমিতি, এটা খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, এখান থেকে প্রশ্ন আসে। তাই বৈদিক সমাজে সভা ও সমিতি বলতে কি বোঝো? দেখো অপশানে কি কি আছে। অপশান এতে বলছে ধর্মীয় অনুষ্ঠান, সভা সমিতি বলতে আমরা কি বুঝি? ধর্মীয় কোনো অনুষ্ঠান। বি বলছে জনগণের পরামর্শ ও প্রশাসনিক পরিষদ, সি বলছে কৃষিক্ষেত্র, ডি শিক্ষা কেন্দ্র। তাহলে 4 থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে? না, বৈদিক সভ্যতার সভা সমিতি বলতে আমরা বুঝি সেখানকার জনগণের পরামর্শ ও প্রশাসনিক পরিষদ। তাহলে এখানে বি হলো সঠিক অ্যান্সার। দেখো সভা সমিতি ছিল বৈদিক সভ্যতার বৈদিক গণতন্ত্রের প্রতীক। এই সব সভায় রাজা, পুরোহিত ও জনগণ মিলিত হয়ে সিদ্ধান্ত নিত। এরপরে আসি নেক্সট প্রশ্নে। বৈদিক যুগের প্রধান পেশা কী ছিল? এটা তোমাদেরকে আলোচনা করেছি, বৈদিক যুগের প্রধান পেশা কী ছিল। বলছে অপশানে বলছে এ কারুশিল্প, বি কৃষি ও পশুপালন, সি বাণিজ্য, ডি যুদ্ধ। তাহলে বৈদিক যুগের প্রধান পেশা কী ছিল? না, অপশান বি এখানে সঠিক অ্যান্সার, কৃষি ও পশুপালন। আমরা প্রথমে দেখেছি প্রারম্ভিক স্তরে তারা পশুপালন শুরু করে এবং পরবর্তী বৈদিক যুগে তারা কৃষি, ব্যবসা বাণিজ্য এবং নানা ধরনের কারুশিল্প তারা শুরু করে। 6 থেকে প্রশ্নে যাই। বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিল? একটু আগে আলোচনা তোমাদের সাথে করেছি বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন। তাহলে এখানে অপশানে কি বলছে, না এ ইন্দ্র, বি হলো অগ্নি, সি বরুণ, ডি সূর্য। তাহলে বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিল? না, বৈদিক যুগের প্রধান দেবতা ছিল অগ্নি। অপশান বি। দেখো ইন্দ্র ছিল বজ্র ও বৃষ্টির দেবতা। তাহলে ইন্দ্রকে তারা কিসের দেবতা হিসেবে মানতো? না বজ্র ও বৃষ্টির দেবতা, এবং তাদেরকে ইন্দ্রকে বলা হতো শ্রেষ্ঠ দেবতা। আর একটা কথা ইন্দ্র থেকে তোমাদেরকে মনে রাখতে হবে, ইন্দ্রকে আবার বলা হতো বজ্রধারী ও দেবতা। এটাও তোমরা মনে রাখবে, ইন্দ্রকে বলা হতো বজ্রধারী দেবতা। এই প্রশ্নটাও আসে। দেখো ইন্দ্র ছিল বজ্র ও বৃষ্টির দেবতা, তিনি যুদ্ধ ও বিজয়ের প্রতীক, যাকে আর্যরা সবথেকে বেশি পূজা করত। সরি, অপশান এখানে এ হবে। সরি, বৈদিক যুগের প্রধান দেবতা ছিল এখানে ইন্দ্র, বিতে টিক মারা হয়ে গেছিলো, সরি। তাই বলছে ইন্দ্র ছিল বজ্র ও বৃষ্টির দেবতা, যিনি যুদ্ধ ও বিজয়ের প্রতীক, যাকে আর্যরা সবচেয়ে বেশি পুজো করত। তাহলে অগ্নি এখানে কিসের দেবতা ছিল? অগ্নিকে তারা আগুনের দেবতা হিসেবে মানত। এবং বরুণ, বরুণ কিসের দেবতা ছিল? না জলের দেবতা এবং পাপ পুণ্যের ধারক ছিল। নেক্সট প্রশ্নে যাই। দেখো 7 দাগের প্রশ্ন কি বলছে, বৈদিক যুগে অগ্নি দেবতার গুরুত্ব কী ছিল? এখানে অগ্নিদেবের কথা বলা হচ্ছে, অগ্নিদেব দেবতার গুরুত্ব। অপশান এতে বলছে যুদ্ধের দেবতা, বি বলছে দেবতা ও মানুষের মধ্যে ধূত, সি বলছে কৃষি রক্ষক, ডি বলছে সমুদ্রের দেবতা। তাহলে অগ্নি দেবতা এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? না, অগ্নির দেবতা হলো আর্যরা, তখনকার সময় আর্যদের কাছে আগুনের গুরুত্ব ছিল তখন বিরাট। তারা বন জঙ্গল পরিষ্কার করা এবং রান্নার কাজে আদিম মানুষের কাছে আগুন তখন অতি গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া অগ্নির দেবতাকে তারা বলতো যে ধোঁয়ার আকারে কুণ্ডলী পাকিয়ে তা আকাশের দেবতার কাছে চলে যায়। অগ্নি হলো দেবতা ও মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম। তাই অগ্নির দেবতা কী করতো? না মানুষের মধ্যে দেবতাদের যে যোগ স্থাপন সেটা করতো। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অগ্নি দেবতা হলো দেবতা ও মানুষের মধ্যে যে ধূত, মানে দেবতা এবং মানুষের মধ্যে যে যোগ স্থাপন করতো, সেটার কাজই ছিল অগ্নি দেবতার। এছাড়া অগ্নি দেবতাকে আমরা আগুনের দেবতাও বলি। দেখো অপশান ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলছে, অগ্নি দেবতা ছিলেন যোগের কেন্দ্রবিন্দু, তার মাধ্যমে মানুষের অজ্ঞ দেবতার কাছে পৌঁছাতো
তাই তিনি যোগসূত্র হিসাবে পরিচিত। তাহলে অগ্নি দেবতা একমাত্র যোগ স্থাপন করতো, তাই একে বলা হচ্ছে যোগসূত্র হিসেবে পরিচিত। অপশান 8-এ যাই। 8-এর দাগের প্রশ্নে কি বলছে, বৈদিক যুগের শিক্ষা কোথায় দেওয়া হতো? মানে বৈদিক যুগের একটা শিক্ষার্থীর শিক্ষা কোথায় শুরু হতো? অপশান এতে বলছে রাজপ্রাসাদে, বি আশ্রমে, সি বিদ্যালয়ে, ডি মন্দিরে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় আমরা পড়েছি বৈদিক যুগের শিক্ষার্থীদের গুরুকুলে বা গুরুর আশ্রমে তাদেরকে শিক্ষা দেওয়া হতো। তাহলে এখানে 8-এর দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি আশ্রমে। তাই দেখো বলছে ঋষিদের আশ্রম বা গুরুকুল ছিল শিক্ষার কেন্দ্র, সেখানে ছাত্ররা গুরু সেবার মাধ্যমে বেদ শাস্ত্র নৈতিকতা শিখত। তাহলে তখনকার সময় কি শিক্ষাদান দেওয়া হতো না, বেদ, তাদেরকে বেদ পাঠ করা শেখানো হতো, তার সাথে সাথে স্বাস্থ্য নৈতিকতার শিক্ষা দেওয়া হতো। নেক্সট প্রশ্নে যাই। ঋগ্বেদে কি ধরনের রচনা পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ঋগ্বেদ থেকে আমরা কি জানতে পারি? তোমাদেরকে আগেই বলেছি। অপশান এতে বলছে চিকিৎসা সংক্রান্ত, বি দেবতাদের সত্য, সি আইন সংক্রান্ত, ডি যুদ্ধ বিষয়ক। তাহলে ঋগ্বেদ থেকে আমরা কি জানতে পারি না, এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি দেবতাদের সত্য। দেখো এই ঋগ্বেদে 1028টি সত্য আছে। এই 1028টি সত্যকে আবার 10টি খণ্ডে ভাগ করা হয়, যা বিভিন্ন দেবতার প্রশংসায় রচিত হয়েছে। এটি ভারতের প্রাচীনতম সাহিত্য নিদর্শন। তাহলে প্রাচীনতম সাহিত্য নিদর্শন কি হবে না, ঋগ্বেদ। 10-এর দিকের প্রশ্নে যাই। বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল? এ বলছে নিম্ন স্তরে, বি সম্মানিত ও স্বাধীন, সি পদ্মানুসীন, ডি অশিক্ষিত। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে না, বৈদিক যুগে নারীদের অবস্থান ছিল অপশান বি সম্মানিত ও স্বাধীন। তাদেরকে সম্মান দেওয়া হতো এবং স্বাধীনভাবে তাদের পড়াশোনারও সুযোগ দেওয়া হতো। বলছে নারীরা শিক্ষিত ছিলেন সেই সময়কার, যেমন যজ্ঞে তারা অংশও নিতেন এবং সেখানকার কিছু গুরুত্বপূর্ণ নারী ঋষির কথা বলা হয়েছে, যেমন ঘোষা, লোপামুদ্রা, গার্গী আছে প্রমুখ নারী ঋষি সত্য রচিতা হিসেবে পরিচিত। তাহলে এই নারী ঋষিদের কিছু নাম তোমরা মনে রাখবে, যেমন ঘোষা, লোপামুদ্রা, তারপরে গার্গী, মৈত্রী, এগুলো তখন বৈদিক যুগের নারী ঋষিরা, এরা বেশ উল্লেখযোগ্য। নেক্সট প্রশ্নে যাই। বৈদিক সমাজে পরিবার কেমন ছিল? অপশান এতে বলছে মাতৃতান্ত্রিক, বি পিতৃতান্ত্রিক, সি ধর্মতান্ত্রিক, ডি গণতান্ত্রিক। তাহলে বৈদিক সমাজে পরিবার কেমন ছিল না, আমরা আগেই পড়ে এসেছি বৈদিক সমাজের পরিবার ছিল পিতৃতান্ত্রিক। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলছে, পরিবারই ছিল সমাজের মূল একক, পিতাই ছিলেন পরিবারের প্রধান, যিনি ধর্ম, অর্থ ও সিদ্ধান্তের দায়িত্ব নিতেন। তাহলে এখানে পিতাই একটা পরিবারের সমস্ত সিদ্ধান্তের দায়িত্ব তিনি নিতেন। আর পরিবারের প্রধানকে কি বলা হতো, কুল বলা হতো। নেক্সট প্রশ্নে যাই। বৈদিক যুগে রাজা কিভাবে নির্বাচিত হতো? দেখো বংশানুক্রমে, বিতে বলছে জনগণের অনুমোদনে, সি যুদ্ধে, ডি দেবতাদের মাধ্যমে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না, বৈদিক যুগে রাজা তাই নির্বাচিত হতো জনগণের অনুমোদনে। অপশান বি এখানে সঠিক অ্যান্সার। তাই বলছে প্রাথমিক বৈদিক যুগে রাজা নির্বাচনের ক্ষেত্রে সভা ও সমিতির মতামত গুরুত্ব পেত, সভা সমিতির মতামত গুরুত্ব দেওয়া হতো এবং পরে রাজস্ব উত্তরাধিকার সূত্রে হয়ে থাকতো। তাহলে এখানে রাজা কীভাবে নির্বাচন হতো না, সভা সমিতি করার পরে এবং জনগণের অনুমোদন নিয়ে এখানে রাজা নির্বাচিত হতো। নেক্সট প্রশ্নে যাই। বৈদিক সমাজে বর্ণ ব্যবস্থা কবে স্থির হয়েছিল? অপশান এতে বলছে ঋগ্বেদ যুগে, বি বলছে উত্তর বৈদিক যুগে, সি বৈষম্য যুগে, ডি হলো মগধ যুগে। তাহলে বৈদিক যুগে যে বর্ণ ব্যবস্থা, 4টি বর্ণের কথা আমরা পড়েছি, সেই বর্ণ ব্যবস্থা কবে চালু হয়েছিল না, এখানে সঠিক অ্যান্সার হবে 13 থেকে প্রশ্নের জন্য অপশান বি উত্তর বৈদিক যুগে। দেখো উত্তর বৈদিক যুগে সমাজে 4টি বর্ণ ছিল, কি কি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটি কর্মভিত্তিক ছিল ও জন্মভিত্তিক নয়। নেক্সট প্রশ্ন যাই। বৈদিক সমাজে সোম বলতে আমরা কি বুঝি? সোম আমরা বলেছি সোম একটি দেবতা বলেছি, তাহলে সোমের কাজ কি ছিল? সোম ছিল দেবতা,
বি বলছে পানীয়, সি বলছে ওষুধি গাছ, ডি বলছে উপরের সবগুলি। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? হ্যাঁ, সোম বলতে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, উপরের সবগুলোই। দেখো, সোম ছিল একদিকে দেবতা, আবার যজ্ঞের ব্যবহৃত হতো এক পবিত্র পানীয় যার শক্তি ও পবিত্রতার প্রতীক। আবার বলেছি সোমকে আমরা বৃক্ষের দেবতাও বলে থাকি, মনে রাখবে সোমকে কিন্তু বৃক্ষের দেবতাও বলা হয়। নেক্সট প্রশ্নে যাই। বৈদিক যুগে কোন দেবতা জলের দেবতা ছিলেন? তাহলে বৈদিক যুগে কোন দেবতাকে আমরা জলের দেবতা বলি? অপশানে এ বলছে বরুণ, বি হলো অগ্নি, সি হলো সূর্য, ডি হলো বায়ু। তাহলে বৈদিক যুগে জলের দেবতা বলা হতো বরুণকে, অপশান এ এখানে সঠিক অ্যান্সার। দেখো, বরুণকে ঋতের রক্ষক ও জলের অধিপতি বলা হতো, তিনি সত্য, ন্যায় ও শৃঙ্খলার প্রতীক ছিলেন। নেক্সট প্রশ্নে যাই। বৈদিক যুগের প্রধান খাদ্য কী ছিল? অপশানে বলছে মাছ মাংস, বি হলো দুধ বা শস্যজাত খাদ্য, সি হলো ফলমূল, ডি হলো মদ। তাহলে বৈদিক যুগের প্রধান খাদ্য কী ছিল? না, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, দুধ বা শস্যজাত খাদ্য। তখনকার সময় দুধ বা দুগ্ধজাত জিনিসের ব্যবহার ছিল এবং তাদের প্রধান খাদ্যের তালিকার মধ্যেও ছিল। তাই বলছে দুধ, ঘি, জম, গম, ফলমূল ছিল প্রধান খাদ্য। গরু ছিল অর্থনৈতিক জীবনের কেন্দ্রবিন্দু। আমরা প্রারম্ভিক বৈদিক যুগে দেখেছি গরু ছিল তাদের প্রধান জীবিকা। নেক্সট প্রশ্নে যাই। 17 থেকে প্রশ্নে কি বলছে? বৈদিক যুগের মানুষ কোন ধাতুর প্রথম ব্যবহার করেছিল? দেখো, বৈদিক যুগের মানুষ কোন ধাতুর ব্যবহার প্রথম করেছিল? অপশানে বলছে তামা, বি লোহা, সি হলো রূপা, ডি হলো সোনা। তাহলে এর মধ্যে সঠিক আনসার কোনটা হয়ে যাবে? না, বৈদিক যুগের মানুষ প্রথমে তামার ব্যবহার প্রচলিত ছিল। তারা প্রথম যে ধাতুটি ব্যবহার করেছে সেটি হলো তামা। আর আমরা সিন্ধু সভ্যতায় কি পড়েছিলাম? তারা ব্রোঞ্জ ধাতুর ব্যবহার প্রথমে করেছিল। দেখো, প্রাথমিক বৈদিক যুগে তামার ব্যবহার প্রচলিত ছিল, উত্তর বৈদিক যুগে লোহার ব্যবহার ও কৃষি ও যুদ্ধ কৌশল উন্নতি ঘটে। তাই বলেছি যে লোহার ব্যবহার তাদের মধ্যে পরে আসে, এটা উত্তর বৈদিক যুগে, কিন্তু প্রাথমিক বৈদিক যুগে তারা তামার ব্যবহার প্রথম প্রচলিত ছিল। 18 থেকে প্রশ্নে যাই। বৈদিক যুগে সঙ্গীতের উৎস ছিল কোন বেদ? সঙ্গীতের উৎস ছিল কোন বেদ? আমরা কোন বেদ থেকে সঙ্গীত, গানের সুর এইসবগুলো জানতে পারি? তাহলে অপশানে বলছে ঋজুবেদ, বি হলো সামবেদ, সি হলো ঋগ্বেদ, ডি হলো অথর্ববেদ। তাই এর মধ্যে সঠিক আনসার কোনটা হয়ে যাবে? না, গানের সঙ্গীতের উৎস এখানে বলা হয় অপশান বি সামবেদকে। সামবেদকে সঙ্গীতের বেদ বলা হয়। এখানে ঋগ্বেদের সত্যগুলিকে সুরে গাওয়ার নিয়মও ছিল। 19 থেকে প্রশ্নে কি বলছে? অথর্ববেদ মূলত কোন বিষয় নিয়ে রচিত? অপশান এতে বলছে যুদ্ধ বিষয়ক, বি চিকিৎসা ও জাদুবিদ্যা সংক্রান্ত, সি যজ্ঞ সংক্রান্ত, ডি আইন সংক্রান্ত। তাহলে অথর্ববেদ থেকে আমরা কি জানতে পারি? না, সেই সময়কার চিকিৎসা ও জাদু সংক্রান্ত। তাহলে অপশান বি এখানে সঠিক অ্যান্সার। তাই বলছে অথর্ববেদে দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান, রোগ নিরাময়, রক্ষা মন্ত্রের বর্ণনা আমরা জানতে পারি, বা জাদুবিদ্যাও আমরা এই অথর্ববেদ থেকে জানতে পারি। নেক্সট প্রশ্ন যাই। বৈদিক যুগে গৃহস্থের প্রধান দায়িত্ব কি ছিল? গৃহস্থদের প্রধান দায়িত্ব মানে পরিবারের যে প্রধান, তার দায়িত্বটা কি ছিল? যুদ্ধে অংশ নেওয়া, বিতে বলছে পরিবার ও যজ্ঞ রক্ষা করা, সি হলো শিক্ষাদান, ডি হলো রাজ্য শাসন। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হলো বি, পরিবার ও যজ্ঞ রক্ষা করা। তাদের প্রধান কাজই ছিল পরিবারকে রক্ষা করা। বলছে গৃহস্থ সমাজের অর্থনীতি ভিত্তি ছিল, তিনি যজ্ঞ, ধর্মীয় আচার আচরণ, সমাজের ভার বহন করতেন। নেক্সট প্রশ্ন যায়। 21 থেকে প্রশ্নে কি বলছে দেখো, বৈদিক যুগে রাজাদের প্রধান কর্তব্য কী ছিল? সেই সময় রাজাদের প্রধান কর্তব্য কী ছিল? অপশান এতে বলছে কর আদায়, বি প্রজাদের রক্ষা করা, সি যুদ্ধ করা, ডি ওষুধ পালন, উৎসব পালন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি প্রজাদের রক্ষা করা। দেখো, রাজা ছিলেন ন্যায়ের রক্ষক ও প্রজাদের অভিভাবক, তাকে গোপতি অর্থাৎ প্রজার পালক বলা হতো। নেক্সট প্রশ্নে যাই। বৈদিক যুগে কোন নদীকে মাতৃ নদী বলা হতো? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বৈদিক যুগে এই নদীটির গুরুত্ব খুবই ছিল। তাহলে অপশান এতে বলছে গঙ্গা, বি যমুনা, সি সরস্বতী, ডি হলো সিন্ধু।
তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে মাতৃ নদী বলা হতো বৈদিক যুগে, না অপশান সি সরস্বতীকে। বলছে ঋগ্বেদে সরস্বতী নদীকে নদী সমূহ জননীয় বলা হয়েছে, এটা তোমরা মনে রাখবে, নদী সমূহ জননী বলা হয় সরস্বতীকে। এর পবিত্রতা ও জীবনী শক্তি বৈদিক চিন্তায় গভীর প্রভাব ফেলেছিল। নেক্সট প্রশ্নে যাই। বৈদিক সমাজে প্রধান উৎসব কী ছিল? অপশান এতে বলছে হোলি, বি বলছে দিওয়ালি, সি বলছে যজ্ঞ ও সোম উৎসব, ডি বলছে মকর সংক্রান্তি। তাহলে বৈদিক সমাজের প্রধান উৎসব কি ছিল? না, এখানে 23 দাগের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি যজ্ঞ ও সোম উৎসব। বৈদিক সমাজে মানুষরা যজ্ঞ, বিভিন্ন নানা ধরনের যজ্ঞ তারা করত। তাই বলছে যজ্ঞ ও সোম উৎসব ধর্মীয় ঐক্য, সহযোগিতা ও সামাজিক আনন্দের প্রতীক ছিল। নেক্সট প্রশ্নে যাই। 24 দাগের প্রশ্নে কি বলছে? বৈদিক সমাজে অপরাধের শাস্তি কেমন ছিল? তাদের আইনি ব্যবস্থা কেমন ছিল? বলছে এ বলছে মৃত্যুদণ্ড, বি সামাজিক বিচ্ছিন্নতা, সি দণ্ডমূলক, ডি যুদ্ধ প্রেরণ। তাহলে বৈদিক সমাজের অপরাধের শাস্তি কেমন ছিল? না, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি সামাজিক বিচ্ছিন্নতা। যদি কেউ সেখানে কোনো অপরাধমূলক কাজ করতো, তাকে সমাজ থেকে বার করে দেওয়া হতো। তাই বলছে সামাজিক বিচ্ছিন্নতা। বৈদিক যুগে নৈতিকতা ও সমাজনীতি ছিল কঠোর, অপরাধীরা সমাজচ্যুত হয়ে যেত, যা ছিল বড়ই শাস্তি। তখনকার সময় সেটাকে বলা হতো বড় শাস্তি। 25 দাগে প্রশ্নে যাই। দেখো, বৈদিক সভ্যতার সবচেয়ে বড় অবদান কি? বৈদিক সভ্যতার সব থেকে বড় অবদান, অপশান এতে বলছে নগরায়ণ, বি সাহিত্য ধর্ম ও দর্শনের বিকাশ, সি যুদ্ধ কৌশল, ডি বাণিজ্য সম্প্রসারণ। তাহলে বৈদিক সভ্যতার সবচেয়ে বড় অবদান কি ছিল? না, আমরা বৈদিক সভ্যতা থেকে সাহিত্য, নানা রকম সাহিত্য জানতে পারি, ধর্ম ও দর্শনের বিকাশ আমাদের মধ্যেও ঘটে থাকে। তাই বৈদিক সভ্যতার সব থেকে বড় অবদানই ছিল অপশান বি সাহিত্য ধর্ম দর্শনের বিকাশ। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলেছে? বৈদিক সভ্যতা ভারতীয় সংস্কৃতির ভিত্তি স্থাপন করেছে। বেদ উপনিষদ ও দর্শনের মাধ্যমে এটি জ্ঞান, ধর্ম ও নৈতিকতার দিক থেকে মানব সভ্যতাকে নতুন দিশা দেয়। নেক্সট যাই। আজকে আমার এই 25টি প্রশ্নই ছিল। সকলকেই থ্যাংক ইউ। আমার ক্লাসটি এখানেই শেষ হলো। দেখা হবে পরের দিন, একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব আমি। তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো এবং 25টি প্রশ্নে তোমাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।